আমি তন্ময় অধিকারী। আমার প্রিয় ছাত্রছাত্রী ও যারা ক্লাস 9-এ পড়ছো তারা এই 161 পেজের রাশিবিজ্ঞান যে অধ্যায়টি আছে তাতে কোষে দেখি 11.1 এর অঙ্কগুলো আমরা করবার চেষ্টা করব। তোমরা 1 নম্বর অঙ্কটি দেখো। এখানে পাড়ার 40টি পরিবারের প্রত্যেকটি পরিবারের শিশু সংখ্যার একটা কাঁচা তথ্য দেওয়া আছে। এগুলোকে ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে করলে খুবই ভালো হয়, কিন্তু বিষয়টা বেশ সময় সাপেক্ষ। তাই আমরা এটাকে চোখ দিয়ে দেখে, অর্থাৎ চোখ দিয়ে স্ক্যান করে যতটা দ্রুত সম্ভব খাতায় লিখে আমরা করব। তোমরা ইচ্ছা করলে এটাকে রুল দিয়ে নিচে নিচে দাগ দিয়ে মার্কিং করবে এবং সেগুলো খাতায় লিখে করবে। দেখো 0 এখানে কটা আছে তোমরা ভালো করে গুনে নেবে। 0 আছে দেখো 4টি। 1 আছে, দেখো 1 কটি আছে ভালো করে গোনো। 1 আছে 7টি। এবার 2 কটি আছে ভালো করে গোনো। প্রত্যেক সারিতে কটি করে 2 আছে। দেখো 2 আছে 12টি। 3 কটি আছে? 3 আছে 5টি। 4 কটি আছে দেখো? 4 আছে 6টি। 5 কটি আছে? 5 আছে 3টি। 6 কটি আছে? 6 দেখো 3টি আছে। এবার তোমরা সংখ্যাগুলো যোগ করে দেখবে 4, 7, 12, 5, 6, 3 এগুলো সব যোগ করলে তোমরা এর যোগফল মোট দাঁড়াবে 40। তা এবার এখন আমরা এটার থেকে আমরা একটা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করব, যা কিনা শ্রেণীগুলো হবে 0, 2, 2, 4। এখানে সুন্দরভাবে বইয়ের মধ্যে দেওয়া আছে, কিন্তু প্রত্যেকটা অঙ্কে এইভাবে সুন্দরভাবে সাজানো থাকবে না। এগুলোকে আমাদের সাজিয়ে নিয়ে করতে হবে, অর্থাৎ একটা বিশেষ পদ্ধতির মধ্য দিয়ে আমাদের শ্রেণীগুলি বা শ্রেণী অন্তরগুলি সাজাতে হবে। এখানে কি কি করতে হবে সেই বিষয়গুলি দেখো এখানে দেওয়া আছে। শ্রেণী অন্তর, শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী সীমা। এবার এই বিষয়গুলো তোমরা বইয়ের মধ্যে সুন্দর ডিটেলস ভাবে এগুলো আলোচনা করা আছে, সেগুলো তোমরা দেখে নেবে। আর এই অঙ্কটি আমরা একটা ছকের মাধ্যমে করব, অর্থাৎ পরিসংখ্যা বিভাজন ছকটি একটা উদাহরণের যে অঙ্কটি আছে খুব সুন্দরভাবে ছকটি সাজিয়ে দেওয়া আছে। শুধুমাত্র আমরা সংখ্যাকে পরিবর্তন করলেই আমাদের অঙ্কটি হয়ে যাবে। এবার দেখো পেজ নং 155, ছক নং 3, এই যে কথাগুলো আছে অঙ্কটা উদাহরণের অঙ্কটি, শুধু আমাদের এখানে দৈনিক খরচ এই কথাটা পরিবর্তন করলেই আমাদের হয়ে যাবে। আর বাকি যা আছে এগুলো কোনো পরিবর্তন করার দরকার নেই, আর এখানে সংখ্যাগুলো পরিবর্তন হয়ে যাবে। এবার দেখো এই পদ্ধতিটি একটি শ্রেণী বহির্ভূত পদ্ধতি।
এবার শ্রেণী বহির্ভূত পদ্ধতি কেন বলা হয়েছে, দেখো এখানে এই উদাহরণটি দিয়েই বলছি প্রথমে তোমাদের। এখানে 70 থেকে 105 আছে, এবার 105 দিয়ে আবার শুরু হয়েছে 140, আবার 140 দিয়ে শুরু হয়েছে। অর্থাৎ এই যে শ্রেণী অন্তর, এই যে নিম্ন সীমা হচ্ছে 70, উচ্চ সীমা হচ্ছে 105। এই যে আমাদের উচ্চ সীমাটা আছে, উচ্চ সীমাটা পরবর্তী ক্ষেত্রে নিম্ন সীমা হয়ে গেছে। এইভাবে পর পর এই প্রক্রিয়ার মাধ্যম দিয়ে অঙ্কটি আমার শেষ পর্যন্ত সম্পন্ন হবে। এটি হচ্ছে শ্রেণী বহির্ভূত পদ্ধতি। তোমরা দেখো বইয়ের মধ্যে শ্রেণী বহির্ভূত পদ্ধতি উদাহরণ দেওয়া আছে 153 পাতাতে। শ্রেণী বহির্ভূত পদ্ধতি দেখো, এই যে 70, 105, আবার এই 105টি পুনরাবৃত্তি হচ্ছে, 100, আবার 140, আবার 140-এর পুনরাবৃত্তি। অর্থাৎ এটি হচ্ছে শ্রেণী বহির্ভূত পদ্ধতি। আর এটি আরেকটি পদ্ধতি আছে, সেটি হচ্ছে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি। অর্থাৎ নিম্ন সীমা এবং উচ্চ সীমা, দেখো নিম্ন সীমা 60, উচ্চ সীমা 69। এই 69 দিয়ে আর শুরু হচ্ছে না, এবার তার পরবর্তী সংখ্যা দিয়ে শুরু হচ্ছে, সেটা হচ্ছে 70, তারপরে 79। এবার দেখো 79 দিয়ে আর নেই, ঠিক তার পরবর্তী সংখ্যা 80। অর্থাৎ এই দুটো সংখ্যার মধ্যে আমাদের 1 করে পার্থক্য রয়ে গেছে। এটি হচ্ছে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি। তবে আমরা এখন যে পদ্ধতিটি করব সেটা হচ্ছে শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে করব। কারণ বইয়ে আমাদের প্রশ্নে বলেই দেওয়া আছে যে আমাদের কিভাবে করতে হবে। অর্থাৎ 0 to 24, এই যে আমাদের শ্রেণী অন্তরগুলো এখানে দুটো করে দেওয়া আছে, আর বাকিগুলো ডট ডট, মানে আমাদের এগুলো করতে হবে, সাজিয়ে নিতে হবে। হ্যাঁ, আমরা তাহলে এখন এটুকু অঙ্কটিকে সুন্দরভাবে সাজিয়ে নিই এই 155 পাতার ছকের মাধ্যমে। তোমরা সুন্দরভাবে বই দেখে প্রথমে ছকটি শিখে নিবে, তারপর সেটি তোমাদের খাতায় তোমাদের মতো করে ছকটি আঁকবে। এবার যদি বইয়ের মধ্যে নির্দিষ্ট করে বলা থাকে এটি করো, বা পরীক্ষার মধ্যে নির্দিষ্ট করে কোনো কিছু করতে বলে, তাহলে সেই নির্দিষ্ট যা যা বলবে তারই অ্যান্সার দেবে। আর যদি কিছুই না বলে তাহলে পুরোটাই দেওয়ার চেষ্টা করবে, তাহলে সুন্দর হবে। তা এক্ষেত্রে এখন আমরা পরিসংখ্যা বিভাজন ছকটি তৈরি করব এবং এই সংখ্যাগুলো সাহায্য করব। দেখো এবার তোমরা তোমাদের খাতার মধ্যে একটা স্কেলের সাহায্যে সুন্দরভাবে দাগগুলো দিয়ে নাও। দেখো কটা দাগ আছে, কটা খোপ আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা। তারপর দাগ আমাদের দিতে হবে 12টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা দাগ দিতে হবে। অর্থাৎ লম্বালম্বিভাবে আমাদের 12টা দাগ দিতে হবে। তারপর লম্বালম্বিভাবে 12টা দাগ দিয়ে দিলাম। এবার লেখাগুলো শুধু আমাদের এটা পাল্টাতে হবে, দৈনিক খরচটাকে পাল্টাতে হবে। কারণ এই অঙ্কটি তো একটা উদাহরণের অঙ্ক, সেখানে দৈনিক খরচের কথা বলা ছিল, তাই আমরা দৈনিক খরচ এখানে দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের এখানে দৈনিক খরচের কথা আমাদের লেখা যাবে না। এটা আমরা লিখতে পারি শ্রেণী লিখতে পারি, হ্যাঁ, অথবা শিশুর সংখ্যা লিখতে পারি, শিশুর সংখ্যার অন্তর। আমরা এখানে শ্রেণী লিখলাম। শ্রেণী লিখলে আর কোনো কিছু তেমন কিছু লেখার দরকার পড়ে না, সহজভাবে হয়ে গেল। তারপরে তার পরবর্তী ক্ষেত্রে শ্রেণী পরিসংখ্যা লিখব। অথবা রাশিবিজ্ঞানের একটি বিশেষ বিষয় হচ্ছে টেলিমার্ক, যেটা আমি এখানে কপি করিনি, আমি শেষে সেটা তোমাদেরকে দেখিয়ে দেব। টেলিমার্ক, তার টেলিমার্কের পরেই আসবে শ্রেণী পরিসংখ্যা, তারপর শ্রেণী সীমা। এতেও আবার দুটি ভাগ আছে, একটা নিম্ন সীমা, একটা উচ্চ সীমা। একইভাবে শ্রেণী সীমানা আছে, একটা নিম্ন সীমা, একটা উচ্চ সীমা। তবে তোমাদের বলে রাখি, শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে শ্রেণী সীমা এবং শ্রেণী সীমানা দুটোর মান একই থাকবে। অর্থাৎ শ্রেণী সীমাও যা থাকবে, শ্রেণী সীমানাও তাই থাকবে। কিন্তু শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে নিম্ন সীমা, উচ্চ সীমা, নিম্ন সীমা, উচ্চ সীমা যেটা দেখতে পাচ্ছ, সেটা সীমা এবং সীমানার মধ্যে বিস্তর পার্থক্য থাকবে। এরপর লিখব মধ্যমান, শ্রেণী দৈর্ঘ্য, পরিসংখ্যা ঘনত্ব,
আপেক্ষিক পরিসংখ্যা, পরিসংখ্যা শতকরা হার। এবার দেখো আমাদের এটা ছকটা আমরা বই দেখে সুন্দরভাবে সাজিয়ে নিলাম। তোমরাও বইটা ছকটি ভালো করে অনুসরণ করবে এবং মস্তিষ্কে সেটা গেঁথে নিবে। এবার দেখো আমাদের অঙ্কটা 0 দিয়ে শ্রেণী অন্তর শুরু হয়েছে, তা আমরা এখানে লিখব 0 পরিসংখ্যা কত? পরিসংখ্যা দেখো আমরা এখানে আগেই লিখে নিয়েছি 0 আর 2 এর মধ্যে পরিসংখ্যা কত। এখানে 2টা ধরা যাবে না। 2 ধরা যাবে না কেন? তোমাদেরকে এর জন্য পরবর্তী শ্রেণীটা করে দেখালে তোমরা বুঝতে পারবে যে কেন 2 ধরা যাবে না। আমি স্কেল দিয়ে এই দাগটা দিয়ে দিচ্ছি। তারপরে দেখো 2 থেকে 4 এই পর্যন্ত বইয়ে করে দেওয়া আছে। এবার দেখো আমি বললাম যে শ্রেণী অন্তরে পরিসংখ্যার ক্ষেত্রে 2টাকে ধরা যাবে না। কেন ধরা যাবে না? 2 এর পুনরাবৃত্তি হয়েছে। 2 এর পুনরাবৃত্তি হয়েছে, অর্থাৎ আবার 2টা পরের লাইনে আবার আছে, তাই আমাদের 2টাকে ধরা যাবে না। 2টাকে আমরা পরের লাইনে ধরবো। তাহলে অর্থাৎ 0 থেকে 2 এর মধ্যে, অর্থাৎ 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত কটি সংখ্যা আছে? দেখো তো 0 আছে 4টি, 1 আছে 7টি, 7 আর 4 কত হলো? 11টি। এবার পরিসংখ্যা এখানে 11টি। আর 2 থেকে 4, 4কে ধরা যাবে না, তাহলে 2 কটি আছে? 12টি। 2 থেকে 4 এর মধ্যে মানে 3 পর্যন্ত, 2 থেকে 3 পর্যন্ত 4 কিন্তু ধরা যাবে না। তা 2 12টি, 3 5টি, 12 আর 5 17টি। আবার দাগ দিয়ে নিচ্ছি। তোমরা যদি টেলিমার্ক দিতে চাও, টেলিমার্ক তাহলে দেখো এই পরিসংখ্যা থেকে টেলিমার্কটা আমাদের তৈরি করতে হয়। কিভাবে? 11 আমরা, তোমরা ক্লাস 8এও তোমরা টেলিমার্ক করেছো, সেখানে কি আছে? 11 5 পর্যন্ত করে আমাদের গুনতে হয়। কিভাবে তবু? 4টা সোজা দাগ, 1 2 3 4, একটা বাঁকা, এই হলো 5টা। এরপর 5টা হলো, এবার 11 কটা লাগে? 6টা লাগে। তার মানে আরও 5টা, 1 2 3 4 5টা, 5 5 10, আর এই একটি। তোমরা এইভাবে পরপর করে নেবে। আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম, বাকিগুলো তোমরা টেলিমার্কগুলো করে নেবে। এবার 2 এর পরে কি হবে? দেখো অন্তর বা পার্থক্যটা কত? এখানে 2 2 করে। তাহলে আমাদের পরবর্তীগুলো এইভাবে 2 2 করে পার্থক্য করে আমাদের শেষ পর্যন্ত দিতে হবে। 4 থেকে 6, এটাকে আমি আবার দাগ দিয়ে নিচ্ছি। 4 থেকে 6, দেখো 4 থেকে 6 কটি, মানে আবার 6 ধরা যাবে না। 4 আছে 6টি, 5 আছে 3টি, 6 তো আমরা ধরবই না। তাহলে 4 6টি আর 5 3টি, 6 আর 3 9টি। তাহলে আমাদের এখানে পরিসংখ্যা হচ্ছে 9টি। এবার 6 থেকে 8 পর্যন্ত যাব, 6 থেকে 8 পর্যন্ত যাব। 6 থেকে 8 পর্যন্ত যাব। এবার তোমরা প্রশ্ন করতে পারো যে 8 তো তথ্যের মধ্যে দেওয়াই নেই, তাহলে আমরা 8 কেন লিখব? দেখো এটা ব্যাপারটা সহজ উত্তর। আমরা তো উচ্চ সীমা যেটা আছে, যেমন 0 2, 2টাকে ধরছি না, এখানে 4কে ধরবো না, 6কে ধরবো না। তাহলে যেহেতু 6কে আমরা ধরবো না, তা 6টা আমরা কোথায় ধরবো? নিশ্চয়ই আমরা পরের সারিতে ধরতে হবে 6কে। তাহলে নিয়ম অনুসারে শ্রেণীটা, যে শ্রেণী অন্তর আমাদের ঠিক একইভাবে সাজাতে হবে, পার্থক্য 2 রাখতে হবে। এবং তাহলে কি হলো?
6 থেকে 8 তৈরি হলো। এর পরিসংখ্যা কটি? 6। দেখো 3টি আছে 6, এই 6 হলো 3টি। এবার আমরা আগেই শ্রেণী পরিসংখ্যা যোগ করে নিয়েছি, লিখব মোট পরিসংখ্যা কটি? 40। এবার দেখো আমরা এর পরবর্তী ধাপ আছে সীমা। সীমাকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি নিম্ন সীমা, একটি উচ্চ সীমা। নিম্ন সীমা কোনটি? এই শ্রেণী বা শ্রেণী অন্তরের মধ্যে দেখো এই 0টা হচ্ছে নিম্ন সীমা আর 2টা হচ্ছে উচ্চ সীমা। একই রূপে 2 নিম্ন সীমা, 4 উচ্চ সীমা। এভাবে পরপর পরপর করে আমাদের লিখে দিতে হবে। তাহলে লিখব 0, 2, 2, 4, 4, 6, 6, 8। সীমানা, শ্রেণী সীমানা আমাদের একই, এই 0, 2, 2, 4, 4, 6, 6, 8। এক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। শ্রেণী সীমা আর শ্রেণী সীমানা একদম হুবাহু দুটোই একই হবে, কিন্তু এটা কেবলমাত্র শ্রেণী বহির্ভূত পদ্ধতিতেই হবে। কিন্তু শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে শ্রেণী সীমা আর শ্রেণী সীমানা বিরাট একটা পার্থক্য আছে, অর্থাৎ বিস্তর পার্থক্য। সেটা খুব সুন্দরভাবে তোমাদের বুঝতে হবে, যেটা আমার পরবর্তী যে অঙ্কটা আছে সেটা করার সময় তোমাদেরকে দেখিয়ে দেব। এবার গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মধ্যমান। গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মধ্যমান। মধ্যমানটা কীভাবে বের করব? এটা সিম্পল একটা ব্যাপার। সেটা কি, তোমরা যে কোনো কিছুই তোমরা যেরকম 2 বন্ধু মিলে অর্ধেক অর্ধেক করে ভাগ করে খেলে, ব্যাপারটা তেমনই। এক্ষেত্রে আমরা কি করব? অঙ্কের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা শ্রেণীর ক্ষেত্রে নিম্ন সীমা আর উচ্চ সীমা আমরা যোগ করব এবং তার ফলকে 2 দিয়ে ভাগ করব। এবার ভাগ করলে যেটা ফল হবে সেটাই হচ্ছে মধ্যমান। প্রত্যেকটা ক্ষেত্রে একই রুলস, একই নিয়মই হবে। তাহলে দেখো 0 আর 2কে যোগ করলে কি হবে? 2 হবে। 0 আর 2কে যোগ করলে কি হবে? 0 আর 2কে যোগ করলে 2 হবে। এবার এই 2কে কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব। ফল কত হবে? 1। এই হচ্ছে আমাদের মধ্যমানটা। প্রথম ক্ষেত্রে প্রথম সারিতে আমরা মধ্যমান পেলাম 1। এবার তোমাদেরকে আর বারবার যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে না। এর জন্য একটি শর্টকাট টিপস তোমাদের জন্য রয়েছে। সেটা কি? এই শ্রেণী অন্তরটা যে আছে, অর্থাৎ পার্থক্যটা যে আছে, কত? 2 করে পার্থক্য আছে প্রত্যেকটা সারিতে। এই 2-এর যে পার্থক্য, এই 2টি মধ্যমানের সঙ্গে যোগ হবে। প্রথমটির সাথে 2 যোগ অর্থাৎ 3 হলো, 3-এর সাথে আবার 2 যোগ 5 হলো, 5-এর সাথে আবার 2 যোগ 7 হলো। নিশ্চয়ই তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছো। আর শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে শ্রেণী অন্তর, অর্থাৎ এই পার্থক্যটাই হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। দেখো 2-এর থেকে 0 গেলে 2 থাকে, 4-এর থেকে 2 বিয়োগ করলে 2 থাকে, 6-এর থেকে 4 বিয়োগ করলে 2 থাকে, 8-এর থেকে 6 বিয়োগ করলে 2 থাকে। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রেই 2, 2, 2, 2। এখন তোমাদের আরেকটি বিশেষ কথা বলা দরকার, সেটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্যের যে মূল পদ্ধতি, সেটা দেখো তোমাদের বইয়ের পাতার মধ্যে সুন্দরভাবে লিপিবদ্ধ করা আছে। তোমরা দেখো, এই দেখো, শ্রেণী দৈর্ঘ্য সমান সমান কি বলা আছে? ঊর্ধ্ব শ্রেণীর সীমানা এবং নিম্ন শ্রেণী সীমানা। অর্থাৎ ঊর্ধ্ব শ্রেণী সীমানা থেকে নিম্ন শ্রেণী সীমানা যে সংখ্যাটা আছে সেটা বিয়োগ করতে হবে। তাহলে এখানে আমাদের সীমানা কোনটা? দেখো, এই যে শ্রেণী সীমানা, এই যে দেখো শ্রেণী সীমানা, ভালো করে তোমরা লক্ষ্য করো শ্রেণী সীমানা কোনটি। এখানে 2টো ভাগে বিভক্ত আছে, একটি নিম্ন সীমানা এবং একটি উচ্চ সীমানা। তাহলে তোমরা দেখো এখানে নিম্ন সীমানা আছে 0, উচ্চ সীমানা আছে 2। তাহলে এখানে কি করব? 2-এর থেকে 0 বিয়োগ করব, তাহলে কি থাকবে? তোমার এই 2 থাকছে। এটা হচ্ছে প্রকৃতগত মূল নিয়ম। আমি তোমাদের আগে দেখালাম কি শ্রেণীর থেকে 0 বাদ দিলে 2 থাকে, ঠিক এইভাবে পরপর করে দেখালাম। কিন্তু এটা এক্ষেত্রে ঠিক হলেও তোমাদের যে দ্বিতীয় পদ্ধতিটি আছে সেটার নাম হচ্ছে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি, যেটা এই যে এখানে দেখা যাচ্ছে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি। ঠিক এই সময় কিন্তু শ্রেণী দৈর্ঘ্য বের করতে হলে তোমাদেরকে অবশ্যই শ্রেণী সীমানা থেকে উচ্চ সীমা থেকে নিম্ন সীমানা বিয়োগ করে শ্রেণী দৈর্ঘ্য বের করতে হবে। তোমরা
এই রুলসগুলো ভালো করে পড়বে, বইয়ের রুলসগুলো ভালো করে পড়বে এবং তারপর বিষয়গুলি ভালো করে এই আমার ভিডিওটি ভালো করে দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে আসল সত্যটি কি। পরিসংখ্যা ঘনত্ব দেখো, এই সূত্রটা তোমাদের বইয়ের থেকে পড়ে নিতে হবে, তাহলে তোমরা অঙ্কটি কিভাবে করব সেটা তোমরা বুঝতে পারবে। এখানে কি বলা আছে দেখো, পেজ নং আছে 154 পাতায়, দেখো পেজ নং 154। পরিসংখ্যা ঘনত্বের সূত্র কি বলা আছে, উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, মানে উক্ত শ্রেণীর পরিসংখ্যা ভাগ শ্রেণী দৈর্ঘ্য। তাহলে উক্ত শ্রেণীর পরিসংখ্যা বলতে কোন শ্রেণীটাকে বোঝানো হয়েছে, উক্ত শ্রেণীর পরিসংখ্যা বলতে কোন শ্রেণীকে বোঝানো হয়েছে। পরিসংখ্যা ঘনত্বটা আমরা করব, তো উক্ত শ্রেণী মানে প্রথমে যে শ্রেণীটা দেওয়া আছে, ও প্রথমে যে শ্রেণীটা দেওয়া আছে তাতে যে পরিসংখ্যা কত, এই প্রথম শ্রেণীতে, অর্থাৎ এটা হচ্ছে প্রথম শ্রেণী, এখানে পরিসংখ্যা হচ্ছে 11। 11কে 2 দিয়ে ভাগ, 11কে 2 দিয়ে ভাগ, 11কে 2 দিয়ে ভাগ করলে কি হবে, দেখো দশমিকের ভাগ হবে 5.5। 11কে 2 দিয়ে ভাগ করলে হবে 5.5। ঠিক একই হবে দ্বিতীয় সারিতে, 17কে 2 দিয়ে ভাগ করলে হবে 8.5। তারপরে 9কে 2 দিয়ে ভাগ করলে 4.5 এবং সবশেষে 3 আছে, 3কে 2 দিয়ে ভাগ করলে ফল হবে 1.5। দেখো আমাদের পরিসংখ্যা ঘনত্ব যে লাইনটা আমাদের এটা পূর্ণ হয়ে গেল। এবার আপেক্ষিক পরিসংখ্যা, আপেক্ষিক পরিসংখ্যাটা কিভাবে করব আমরা, এতেও একটি সূত্র আছে যেটা তোমাদের মুখস্থ রাখতে হবে সূত্রটা। দেখো এখানে ভালো করে বলে দেওয়া আছে, কোন শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা ইকুয়াল টু উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা, উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। তাহলে উক্ত শ্রেণীর পরিসংখ্যা বলতে কি, উক্ত মানে প্রথম শ্রেণীটার থেকে তো শুরু হবে, অর্থাৎ প্রথম শ্রেণীর যে পরিসংখ্যাটা আছে 11, আর মোট পরিসংখ্যা এখানে 40 আছে, অর্থাৎ 11কে 40 দিয়ে ভাগ করতে হবে। 11কে 40 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো, দশমিকের ভাগফল কিন্তু হবে। 11কে আমরা 40 দিয়ে ভাগ করব, তাহলে আমরা প্রথমে এটা যদি দশমিকের ভাগ করি, দেখো 40 দিয়ে আমরা কি করব, 11কে ভাগ করব। এখানে ভাগ তো যাচ্ছে না, দশমিকের জন্য আমরা একটা শূন্য নেব, হয়ে গেল 110। 110কে এবার 40 দিয়ে কত ভাগ যায়, দুবার যাবে, 40 দুগুণ 80। এবার 11 থেকে 8 বিয়োগ করলে কত হয়, 3। এবার দশমিকের জন্য আবার একটি শূন্য নিলাম, এবার 7 বার যাবে, 7 বার যাবে, 7 বার দিলে কত হবে, 4 7 28, 280। এবার বিয়োগ করো, 10 থেকে 8 গেলে কত থাকে, 2 থাকে। এবার 3 3 মিলে গেল, দশমিকের জন্য আবার শূন্য নিব, এবার 5 বার দিলে তোমাদের ফল মিলে যাচ্ছে। এবার ফল হলো 2.275, 2.275। তোমরা ইচ্ছা করলে 2 ঘর পর্যন্ত দশমিকের সংখ্যা নিলেও নিতে পারো। এবার ঠিক একইভাবে আমরা কি করব, দ্বিতীয় শ্রেণীর পরিসংখ্যা আছে 17, তাকে মোট পরিসংখ্যা দিয়ে ভাগ করতে হবে, 17 ভাগ 40, 17 ভাগ 40। এইবার 17 ভাগ 40, 17 ভাগ 40 কিভাবে ভাগ করব, 40 দিয়ে 17কে দশমিকের ভাগ, দশমিকের জন্য শূন্য। এবার আমাদের যাচ্ছে কয়বার, 4 বার, 4 বার মানে 4 4 16, বিয়োগ করলে হবে 1, দশমিকের জন্য শূন্য। এবার যাবে 2 বার, 2 বার মানে 80, বিয়োগ করব 2, দশমিকের জন্য শূন্য। এবার যাবে 5 বার, এই হলো 200। তাহলে দশমিক 4 2 5, এটা দশমিক,
এই 4 2 5। এবার আছে তৃতীয় সারিতে শ্রেণী পরিসংখ্যা হচ্ছে 9 আর মোট পরিসংখ্যা হচ্ছে 40, অর্থাৎ 9 ভাগ 40 সমান সমান কত হচ্ছে? এবার 40 দিয়ে 9কে ভাগ করব, 40 দিয়ে 9কে ভাগ করব। 40 দিয়ে 9কে ভাগ করলে কি হবে? দশমিকের জন্য একটা শূন্য নিতে হবে। এবার দুবার দাও, 80 হবে, 0 1, দশমিকের জন্য 0, আবার দুবার নিতে হবে। 40 দুগুণ 80, 0 2, দশমিকের জন্য 0, আবার 5 বার দিতে হবে। এই হলো 200। আচ্ছা, এবার দেখো 0.225, 0.225। এবার শেষ সারিতে শ্রেণী পরিসংখ্যা আছে 3, মোট পরিসংখ্যা আছে 40, অর্থাৎ এখানেও হবে 3 ভাগ 40। 3কে আমরা 40 দিয়ে ভাগ করব। তাহলে দেখো 3কে তো ভাগ যাচ্ছেই না, দশমিকের জন্য একটি শূন্য দেবো। 30, তবু 40 দিয়ে ভাগ যাচ্ছে না, এবার একটা শূন্য দিয়ে একটা শূন্য নিব। এবার দেখো তো কবার যায়। এবার 7 বার, 8 বার দিলে বেশি হয়ে যাচ্ছে। 7 বার, 4 7 28, 4 7 28, বিয়োগ করলে 2, 3 3 মিলে যাবে 0। এখানে শূন্যটা দেওয়া হয়নি। আচ্ছা, এবার এই শূন্যটা দিতে হবে। 10-এর থেকে 8 গেলে 2 থাকবে। এবার 20 হলো, দশমিকের জন্য আরেকটা শূন্য নিতে হবে। 4 5 20, 0.075, 0.075। দেখো আমি বারবার কথাটাকে 11 ভাগ 40, 17 ভাগ 40, 9 ভাগ 40, 3 ভাগ 40, এভাবে তোমাদের এগুলো দেওয়ার দরকার নেই। তোমরা সরাসরি ভাগ করবে আর ফলটাকে লিখে দিবে, সরাসরি ভাগ করবে, ফলটাকে লিখে দিবে। আমি বারবার লিখে দেওয়ার কারণ তোমরা যেন জিনিসটাকে দেখলেই বুঝতে পারো। ভিডিওটি তুমি যদি পুনরায় দেখো তাহলেই বুঝতে পারবে আমাকে কি করতে হবে। এই জন্য আমি বারবার কথাগুলোকে লিখে দিলাম। এবার দেখো পরিসংখ্যার শতকরা হার। পরিসংখ্যার শতকরার হার, এটা ওই সূত্রটা একবার দেখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ব্যাপারটি কি আছে। দেখো আমরা যে এতক্ষণ বের করলাম আপেক্ষিক পরিসংখ্যাটা বের করলাম, আমরা বের করলাম। এখানে কি বলা আছে? উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। তাই এক্ষেত্রেও দেখো একই সূত্র আছে, কোন শ্রেণীর পরিসংখ্যা শতকরা হার। এখানে বলা আছে উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা, অর্থাৎ এটুক এবং এটুক কিন্তু একদম হুবাহু মিলে যাচ্ছে। শুধু এখানে অতিরিক্ত আছে কি গুণন 100। তাহলে গুণন 100 আছে, অর্থাৎ এটার যে ফল হবে সেই ফলকে যদি আমি 100 দিয়ে গুণ করি তাহলেই কোন শ্রেণীর পরিসংখ্যার শতকরা হার আমরা পেয়ে যাব। তাহলে অর্থাৎ এখানে যে আপেক্ষিক পরিসংখ্যা আছে, এই যে 0.275, একে যদি 100 দিয়ে গুণ করি তাহলে আমরা কিন্তু পরিসংখ্যার শতকরা হার পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি করব? এখন আমরা কি করব? 100 দিয়ে গুণ করব। দেখো 100 দিয়ে গুণ করা শর্টকাট পদ্ধতি হচ্ছে, দেখো 100-র মধ্যে 2টা শূন্য আছে, তাই দশমিকটা 2 ঘর ডান দিকে সরিয়ে দিব, বাস গুণ হয়ে গেল। দশমিকটা আছে 2 7 5 লিখে নিব। এবার দশমিক 2টা শূন্য আছে, মানে 2 ঘর ডান দিকে যাবে। প্রত্যেকটার মধ্যে তাই করে দাও, দশমিকটাকে 2 ঘর সরিয়ে দাও, বাস হয়ে গেল 2.2.5। তারপরে কি আছে? 2 ঘর সরলে কি হবে? 7.5। তাহলে অঙ্কটি সম্পূর্ণ হয়ে গেল। তোমরা ভালো করে ব্যাপারটি বোঝার চেষ্টা করবে। আশা করি তোমরা অঙ্কটি বুঝেছো, বা আমি আমার সাধ্যমতো তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। তারপরেও যদি তোমাদের কিছু জানতে ইচ্ছে হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব।